তোমাদের দেখে নাও কি কি চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে, ফার্স্টে আমরা ডিসকাস করে নিই। এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স, তাছাড়া নেশন বিল্ডিং, পলিটিক্স অফ ল্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন, restoration of Congress system, crisis of democratic and constitutional order, part next eta end of bipolarity, alternative centers of power, South Asia, UNO by international organization, security, environment আর গ্লোবালাইজেশন। আমরা গ্লোবালাইজেশন গতদিন কভার আপ করেছি, আজকে রিভাইজ করব, তারপরে ফার্দার কনসেপ্ট গুলো ডিসকাস করব অন্যান্য ভাবে। দেখো এখন গ্লোবালাইজেশন খেয়াল রাখবে, প্রথমে এর একটা জিনিস শিখিয়ে দিই। এখানে এস থাকে অথবা জেড থাকে লেখা, দেখেছো তো? যখনই দেখবে যে এস আছে তখনই বলবে এটা ব্রিটিশ ইংলিশ সাধারণত, জেডটা আমেরিকান সোসাইটিতে বেশি ইউজ করা হয়। আমাদের টপিকে যেটাই থাকুক না কেন সেটা গ্লোবাল হিসাবে এস এ বা জেড এ টি আই ওয়ান হোক না কেন, আমাদের উত্তর কিন্তু এক। এখন ফার্স্টের কনসেপ্ট গতদিন যেটা স্টার্ট করেছিলাম আমরা, যে এটা মাল্টি ডাইমেনশনাল অথবা মাল্টি সেক্টরে কাজ করে, খেয়াল রাখবে। এখন তার সেক্টর বিভিন্ন ধরনের, কি কি আছে বলো? ইকোনমিক, পলিটিক্যাল, সোশিয়াল আর কালচারাল। এই জন্য এটাকে কি বলা আছে? মাল্টি ডাইমেনশনাল। এছাড়াও এডুকেশনালও আছে, কথা বুঝেছো? সাইকোলজিক্যালও আছে, ক্রোনোলজিক্যাল আছে, এবং বাদবাকি অনেক অনেক দিকে তার গ্রোথ আছে, আর সঙ্গে করে ডেভেলপমেন্ট আছে। দেখো গ্লোবালাইজেশনকে মাল্টি সেক্টর এক্সপ্লেন করা হয়েছে 1990s থেকে। এর আগে গ্লোবালাইজেশনের কনসেপ্টটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড সেক্টরে এত ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। মানুষ আলাদা আলাদা করে ভাবতো যে প্রাইভেটাইজড, লিবারালাইজড, সোশ্যালাইজড বা ইন্টারমিংলিং, একসাথে একজন আরেকজনের ইন্টারেকশন, কমিউনিকেশন এবং ফার্দার কানেকশন। তার জন্য গ্লোবালাইজেশন 1990s এ আসার পরে এইগুলো ইনফ্লুয়েন্সিয়াল সেক্টরে ডেভেলপ হয়েছে। যেমন আগে স্টেট গুলো নিজের কনসেপ্টটা নিজে রাখতো, যেমন প্রাইভেট। এখন স্টেট গুলো কি হয়েছে? তার প্রাইভেট কনসেপ্টটা তাকেও শেয়ার করছে, এবং সে আরো হয়তো অন্য কোন স্টেটকে এবিসিডি যেই হোক না কেন তাকে তার কনসেপ্ট গুলো শেয়ার করছে। এই জন্য এটাকে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট হিসাবে নেওয়া হয়েছে। দেখো গ্লোবালাইজেশন ইজি করেছে আমাদের মোড অফ কমিউনিকেশন। আবার বলছি, মোড অফ কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশনের বিভিন্ন ধরনের রাস্তা আছে, ওই রাস্তাগুলোকে সাধারণত আমরা মোড বলি, দিক। মোড না লিখে আমরা কি লিখতে পারি? সাইড লিখতে পারি। এখন গ্লোবালাইজেশনে বিভিন্ন মোড কমিউনিকেশন করেছে এবং কমিউনিকেট করার পরে তার ডেভেলপমেন্ট হয়েছে। যেমন ইকোনমিক সেক্টরে কি হয়েছে? দুইটা স্টেটের মধ্যে নেগোসিয়েশন হয়েছে, দুইটা স্টেট তাদের মধ্যে যত ধরনের ইকোনমিক ট্রিটি বা এগ্রিমেন্ট আছে সেগুলো শেয়ার করেছে। তারপরে সেটা ফার্দার অন্যান্য স্টেটে এবং অন্যান্য স্টেটে স্প্রেড হয়েছে। তার ফলে কি হয়েছে? মনে করো এ বি সি ডি করে অনেকটা স্টেট আছে। এখন খালি এ আর বি এইভাবে যায়নি, প্রত্যেকটার সাথে
লিঙ্কেজ হয়েছে। ভাবো এ আর ই কি করেছে, এ থেকে ই তে লেবার পাঠানো হয়েছে এবং ই তে যখন লেবার গেছে, লেবার রোজগার করেছে, তারপরে এ তে টাকা সেন্ড করেছে, তাতে কি হয়েছে, বোথ দুইজনের লাভ হয়েছে। ভাবো এমন একটা কন্ডিশনে এমন একটা দেশ যার কাছে লেবার কস্ট খুব বেশি, তখন কি হয়েছে, এখানে এ দেখেছে তার নিজের জায়গায় লেবার কস্ট বেশি হলে সে এখানে প্রোডাকশন করতে অসুবিধা হবে, তার জন্য সে আশেপাশের দেশগুলো যে কোনোকে ক্লিক করবে, খবর নেবে। যদি দেখা যায় যে ইর কাছে সবচেয়ে কম খরচে লেবার পাওয়া যায়, তখন সে নিজের দেশে প্রডিউস না করে ইর কাছে প্রডিউস করাবে, এতে দুই লাভ হয়। ই হয়তো এমন একটা দেশ তার কাছে প্রচুর চিপ লেবার আছে, চিপ বুঝো তো, কম খরচে লেবার যখন পাওয়া যায়, ই যখন কম খরচে লেবার দিচ্ছে, এর মানে ইর অসুবিধা আছে, লেবার প্রচুর, তার লেবার ফোর্সটা বেশি, কিন্তু টাকার ইনকামের ব্যবস্থা নাই। এখানে এ আশায় কি হয়েছে, ই সঙ্গে সঙ্গে তার লেবার পাঠিয়েছে কাকে, এই দেখো লেবার পাঠিয়েছে, এবং লেবাররা এখানে রোজগার করে কি করেছে, টাকা তাদের দেশে পাঠিয়েছে, এইভাবে একটা একটার সাথে কানেক্টেড হয়েছে। আরেকটা জিনিস ইকোনমিক সেক্টরে বলে দিচ্ছি, যেমন আগে কোনো একটা দেশ অন্য দেশের সাথে বিজনেস করতে গেলে তার পার্টিকুলার একদম মার্কেন্টাইল ইকোনমি, ক্লোজড ইকোনমি ছিল। এখন কি হয়েছে, ইকোনমিটা শেয়ার এবং ফ্রি হওয়াতে যে কোনো দেশ একটা কনসেপ্টে বিজনেস করতে পারে, এটার নাম আশা করি চিনো, ডলারের মাধ্যমে তারা বিজনেস করতে পারে। বুঝিয়ে দিই কেন। ভাবো আজকে সবাই জানো যে জাপান দেশের যে টাকাটা ইয়েন, জানো আশা করি না, ইন্ডিয়ার হলো রুপি। এখন জাপানের যে ভ্যালু ইয়েনের ইন্ডিয়ার রুপি থেকে কম, বুঝো এটা, জানো এটা, ইন্ডিয়ার রুপি থেকে জাপানের ইয়েন কি আছে, কম আছে। এর মানে এটা না যে জাপান দুর্বল দেশ, শুনলে আশ্চর্য লাগে ইয়েনের দাম কম, কিন্তু জাপান দুর্বল দেশ এটা মোটেও না। এতে কি হয়েছে জানো, তারা আজকে যদি ফিক্স করতে পারে না যে তুমি আমাকে এত রুপির বদলা এত ইয়েন দেবে, এত ইয়েনের বদলা এত রুপি দেবে, তো একটা কনফিউজিং না, একদম কনফিউজিং ব্যাপারটা। এই কনফিউশনটা কিভাবে সরানো গেছে, ডলারের মাধ্যমে, যে ডলারের ভ্যালু যত হবে, যদি দেখা যায় যে 80 রুপিস ইকুয়াল টু $1 হয় আর 90 ইয়েন ইকুয়ালস টু $1 হয়, তাহলে ডলারের উপর বেস করে বিজনেস হবে নাকি পার্সোনাল বিজনেস হলে অসুবিধা বেশি। দেখো কিভাবে, আজকে তোমরা কয়েকজনের মধ্যে যদি পার্টিকুলার একটা বিজনেস হয় বা কমিউনিকেশন হয়, তখন ভাবো তোমরা এরকম হচ্ছে যে আমি 2 লিটার কোল্ড ড্রিঙ্কস দেবো, এর বদলা তুই আমাকে এই একটা সাবজেক্টের নোটস দিবি, বা মনে কর আমি তোকে আমার ব্যাগ 1 মাসের জন্য ইউজ করতে দেবো, এর বদলা তুই আমাকে কোল্ড ড্রিঙ্কস দিবি 2 লিটার। ভাব, এই যে নেগোসিয়েশনটা তোমার দুইজনের মধ্যে পার্টিকুলারলি ফিট হতে পারে। আরেকজনের সঙ্গে যখন বিজনেস করবে তখন কি হতে পারে, এ বলতে পারে যে আমাকে কোল্ড ড্রিঙ্কস 3 লিটার দিবি, কথা বুঝলি, আরেকজন বললো যে আমার 2 মাস ব্যাগ ইউজ করতে দিতে হবে, কথা বুঝেছ। পার্টিকুলার ডলার কি করেছে, একটা সেগমেন্ট করেছে, ডলার একটা দিকে এস্টাবলিশ করেছে যে পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, আগে ডলারের সাথে ইকুয়ালস টু করা হবে কত ভ্যালু, তারপরে তুমি বিজনেসটা স্টার্ট করবে। এতে কি হয়েছে, কানেকশন হয়েছে দেশে দেশে এবং ঝামেলা কমেছে। যে আমরা অন্য কিছু জানি না, তোমার দেশের ভ্যালু আমার দেশের ভ্যালু আমি জানি না, আমি ডলারে এতটা করবো, যে আমার দেশ থেকে তুমি কি নেবে, আমার দেশ থেকে কলম নেবে, এখন আমার দেশে $1 10টা কলম পাওয়া যায়, আর তোমার দেশে কি পাওয়া যায়, $1 কলমের পেন্সিল পাওয়া যায়, মনে করো 3টা পেন্সিল পাওয়া যায়। আমাদের ব্যবসা এই ধরনের হবে, পার্সোনাল ব্যবসা না, ডলারের উপর বেস করে আমার এই ধরনের নেগোসিয়েশন হবে। আশা করি ইকোনমিক সেক্টরটা একটু ক্লিয়ার হয়েছে। পরের সেক্টরে আমরা যাব যে গ্লোবালাইজেশন কিভাবে আর কি কি করেছে। লেবার তো ল করেছেই, লেবারের দিক দিয়ে দেখতে গেলে গ্লোবালাইজেশন অনেক লাভ দিয়েছে। কেন? কারণ লেবাররা এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে। কমনলি আমরা এদিকে যখন ফোকাস করি তখন দেখি মিডল ইস্টার্ন কান্ট্রি, যেমন মিডল ইস্টার্ন যত এমিরেট স্টেটসে আমাদের এশিয়া থেকে অনেক যায়। এশিয়া এটাও এশিয়ার পার্ট, মিডল ইস্ট এশিয়া, কিন্তু আমাদের যত এশিয়ান স্টেটস এর অনেকে
এখানে যায় যাতে করে সে রোজগার করতে পারে। পসিবল কেন হয়েছে এই লেবার এক্সচেঞ্জ হতে পারে সহজে? গ্লোবালাইজেশনের জন্য। আদারওয়াইজ সে তার মার্কেট যেখানে তার পার্টিকুলার রাজত্ব করত, গ্লোবালাইজেশনের জন্য কি হয়েছে, ইজিলি সে লেবার গুলোকে নিতে পারছে তার দেশে। আরেকটা জিনিস আমরা দেখি, যত ইউরোপিয়ান স্টেটস তারা তাদের লেবাররা প্রচুর চার্জ করে, তার জন্য তারা কি করে, ইউরোপিয়ানরা এশিয়ায় আসে, এখান থেকে লেবার নিয়ে তাদের দেশে কাজ করায় এবং এর বিনিময়ে একটা মিনিমাম পয়সা করি দিয়ে দেয়। তাতে এইভাবে গ্লোবালাইজেশন ইকোনমিক সেক্টরে ডেভেলপ হয়েছে। এতে দুই ধরনের লাভ হয়, ইউরোপিয়ান দেশের মানুষেরও লাভ হয় কারণ তারা কম পয়সায় কাজ করাতে পারে এশিয়ান মানুষ দিয়ে, আর এশিয়ান মানুষেরও লাভ হয়, তারা ইউরোপিয়ান পাউন্ড রোজগার করতে পারে। বুঝা গেছে কথাটা? এখন কমন কারেন্সির নাম মনে আছে তো? কার কমন কারেন্সি? কবে এস্টাবলিশ হয়েছিল? ইউরোপিয়ান ইউনিয়ন কবে? 1992। ইউরোপিয়ান ইউনিয়নের মতো আরেকটা রিজনাল অর্গানাইজেশনের নাম বলো, কবে এস্টাবলিশ হয়েছে? 67। তো এইগুলো ইকোনমিক সেক্টরে গ্লোবালাইজেশন হওয়া সম্ভব হয়েছে। তারপরে আসি পলিটিক্যাল সেক্টরে। পলিটিক্যাল সেক্টরে গ্লোবালাইজেশন মানে এটা কি, পৃথিবীর সমস্ত দেশ আজকে এক কথায় কি চায়? ডেমোক্রেসি। তারা রাজার আমল চায় না। কেন চায় না? রাজার আমল চাইলে কি হয়, রাজা প্রজাদের উপর বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারেন মর্জির খিলাফে বা মর্জির মতেও, এতে লাভ হতে পারে ক্ষতিও হতে পারে। কিন্তু ডেমোক্রেসিতে কার পাওয়ার থাকে? পাওয়ার অফ দা পিপল থাকে। পৃথিবীর ম্যাক্সিমাম দেশ আজকে কি ইউজ করছে? ডেমোক্রেসি ইউজ করছে। কিভাবে জানছে তারা? গ্লোবালাইজেশন স্টাডি করে জানছে যে পুরা পৃথিবীর কোন কোন দেশে সুযোগ সুবিধা বেশি আছে, যে যতগুলো দেশ ডেমোক্রেটিক সিস্টেম অ্যাডপ্ট করেছে তাদের সুযোগ সুবিধা বেশি আছে। এতে দেশগুলো এক ধরনের ফর্মুলা ইউজ করতে পারছে। আজকে পৃথিবীর যতটা দেশ আছে বেশিরভাগ দেশ কি ইউজ করছে? বেশিরভাগ দেশ ডেমোক্রেটিক ফর্মুলা ইউজ করছে। কেন? বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। তো এইভাবে পলিটিক্যাল সিস্টেম গুলো এক দেশ থেকে আরেক দেশে এক্সচেঞ্জ হচ্ছে। পরের টপিকে যাচ্ছি যে পলিটিক্যাল সিস্টেম আর কি শেখায় গ্লোবালাইজেশনের টুল। দেখো মনে আছে তোমরা পড়েছিলে যে 1991-এ অনেকটা সোভিয়েত রাশিয়া যখন ডিভাইড হয়, তো অনেকটা নতুন স্টেট তাদের নতুন পলিটিক্যাল সিস্টেম এস্টাবলিশ করতে সময় লাগছিল, অসুবিধা হচ্ছিল। কিন্তু আজকালকে সময় কি দেখা যায়, গ্লোবালাইজেশনের ফলে পলিটিক্যাল সিস্টেম বিভিন্নভাবে অ্যাডপ্ট করা যায়। খালি গভর্নমেন্ট স্ট্রাকচার না, স্টেটের পলিসিও বানানো সম্ভব হচ্ছে, যে স্টেট কি ধরনের চলছে। এখন স্টেটের পাওয়ারটা পুরাপুরি ফেডারেল না ইউনিটারি না হাফ ফেডারেল, এগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারছি। যে আমার দেশে পার্টিকুলার সময় কি দরকার, এখন পুরা ফুল ফেডারেল সিস্টেমের দরকার না এখন ইউনিটারি সিস্টেমের দরকার। যেমন ইন্ডিয়াতে একটা জিনিস আমরা বুঝি, এখনো পর্যন্ত সিস্টেমটা কাজ করে কিভাবে, দেখো ইন্ডিয়ায় যখন ইমার্জেন্সি হয় তখন ফুল ফেডারেল সিস্টেম থাকে না, তখন কি হয়, ইউনিটারি সিস্টেমে কনভার্ট হয়। পাওয়ার কার হাতে থাকে? প্রেসিডেন্টের হাতে সমস্ত পাওয়ার আসে। যেমন একটা আর্টিকেল আমি লিখলাম, কত, আর্টিকেল 352, বলতো কি এটা? ন্যাশনাল ইমার্জেন্সি। তো ন্যাশনাল ইমার্জেন্সিতে ইউনিটারি ফরম্যাটে পাওয়ারটা শেয়ার করতে দেখা যায় এবং ফেডারালিজম এখানে অ্যাক্সেস হয় না। এতে আমরা কি শিখছি, গ্লোবালাইজেশনের ফলে পলিটিক্যাল ইকোনমিক সিস্টেম শুধু না, পলিটিক্যাল সিস্টেমও এফেক্ট হচ্ছে এবং স্টেট গুলো বেটার পলিটিক্যাল সিস্টেম অ্যাকসেপ্ট করতে পারছে। পরের টপিকে যাচ্ছি, সোশিয়াল স্ট্রাকচার। বর্তমানে বেশিরভাগ দেশই ওয়েস্টার্ন মডেল অ্যাপ্লাই করছে, বেশিরভাগ দেশ। কেন ওয়েস্টার্ন মডেল অ্যাপ্লাই করলে সব থেকে বেশি সুবিধা হয় সোশিয়াল স্ট্রাকচারের দিক থেকে। কমনলি আমরা দেখো সোসাইটির দিকে খেয়াল করলে দেখি কি আজকালকে পুরাপুরি ওয়েস্টার্নাইজড মডেল গুলো অ্যাপ্লাই করা হচ্ছে। মোস্টলি ওয়েস্টার্নাইজ কেন? কারণ ওয়েস্টার্ন ফর্মুলা ভাবা যায় যে, বা এটা চিন্তায় আসে পৃথিবীর মানুষের বেশিরভাগ মানুষের মাথায়, যে ওয়েস্টার্ন মডেল গুলো অ্যাপ্লাই করলে আমাদের অনেকেরই লাভ হবে। স্টার্ট করি সোসাইটির মধ্যে একটা জিনিস, সবচেয়ে আগে
সোশিয়াল স্ট্রাকচার। যেমন আগে কি ছিল, যে ফ্যামিলি গুলো ছিল আগে পুরা বড় বড় থাকতো, অনেক অনেক মানুষ থাকতো। এখন কি হচ্ছে, ফ্যামিলি গুলো ছোট ছোট ভাবে কনভার্ট হচ্ছে। তো এইগুলো একটা সোশিয়াল সেগমেন্টে মানুষের মাথায় আসছে যে যত ছোট ফ্যামিলি হবে তত সুযোগ সুবিধা বাড়বে। তো এটাও একটা গ্লোবালাইজেশনের মডেল। কি করছে গ্লোবালাইজেশন, আমাদের শেয়ার করছে, কিন্তু একটা অসুবিধা আছে ছোট ফ্যামিলিতে। বা এরকম তুমি কই রাখবো, এই তুমি, তোমার মা, তোমার বাবা, তিনজন ফ্যামিলিতে, মা জব করেন, বাবাও জব করেন, তুমি মাঝখানে জ্বর এসে গেছে, কাজ করে যেখানে যেতে ছিলে পড়াশোনায় যেতে পারছো না, মারও ছুটি নাই বাবারও ছুটি নাই, তোমাকে দেখার বহুত অসুবিধা হবে ছোট ফ্যামিলি হলে। খালি আনলেই হয় না, জাস্ট একটা কমন আইডিয়া দিচ্ছি, অনেক অনেক প্রবলেমস পরে পড়বো, বুঝেছো? বাইরে যেখানে যদি তুমি তোমার পরিবারে আরো 4-5 জন আত্মীয় থাকতো, যেরকম আমাদের আগের সোসাইটিতে আজকে থেকে 40-50 ইয়ার্স আগে থাকতো, তাহলে তোমাকে এখানে ডাক্তার দেখানো পসিবল হতো নিয়ে, অথবা হয়তো মা বাবা এত টেনশন নিতে হতো না তোমাকে নিয়ে। কথা বোঝা যাচ্ছে তো? সোসাইটির সেগমেন্টেও কি হচ্ছে, আস্তে আস্তে গ্লোবালাইজ সোসাইটি হচ্ছে, মানুষ বেশি মাইক্রো নিউক্লিয়াস ফ্যামিলি, ছোট ছোট নিউক্লিয়াস, বুঝো তো, ছোট ফ্যামিলি গুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে যে আমরা আরো ছোট ফ্যামিলি গুলো অ্যাডপ্ট করি। কিন্তু একটা কষ্ট আছে, বুঝিয়ে দিলাম। পরের টপিকে যাই, কালচারাল। কালচারাল বুঝাতে হবে নাকি? কালচারাল বুঝাতে হয় না? হ্যাঁ, কালচারাল আজকে থেকে 100 ইয়ার্স এগো যদি আমাদের ক্লাস হতো, তাহলে প্রথমে মেয়েরা কম থাকতো ক্লাস, সবচেয়ে ছেলেরা বেশি থাকতো, এবং ড্রেস গুলো আমাদের অন্যভাবে থাকতো, তাই না রে? এতে আমরা কি শিখছি, কালচারও কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, মিলছে, আর কালচারালের লাভও হচ্ছে। যেমন এইগুলো কাপড় পরে স্কুটার বাইক চালাতে সুবিধা হয়, আশা করি বুঝেছো। তো গ্লোবালাইজেশনের পুরা সেগমেন্ট ভেঙে বুঝিয়ে দিয়েছি আলাদা আলাদা করে। এখন দুইটা প্রশ্ন তোমাদের থেকে করছি। একটা বলো তো, যদি আমি বলি যে গিভ 2 রিজনস অফ গ্লোবালাইজেশন। টেকনোলজি, এইটাই এখন নেক্সট টপিকে পড়াবো। টেকনোলজি কি, লিবারালাইজেশন, গুড। আর বল, আরেকটা বল, 3টা টপিক পড়াবো। প্রাইভেটাইজেশন। এখন দেখে নাও কি কি। গ্লোবালাইজড হতে গেলে আমাদের দরকারি জিনিস কিন্তু টেকনোলজি। টেকনোলজি ছাড়া গ্লোবালাইজ হওয়া মুশকিল। কেন জানিস? কারণ আমি টেকনোলজি ইউজ না করলে দূরের খবর নিতে পারবো না। ওই যে আজকে তুমি বাড়ি থেকে এসেছো, বেশিরভাগই আমি মনে হয় না, তোমাদের কয়জন হেঁটে এসেছো? তোমরা কয়জন রে, কয়জন হেঁটে এসেছো বলো তো? মনে হয় না, না কেউ হেঁটে এসেছো। বেশিরভাগই সাইকেল, স্কুটার, অটো, যেকোনো কিছু করে। তো কি ইউজ করেছো? টেকনোলজি, সুবিধার জন্য, তাই না? তো এটা টেকনোলজি ইউজে কি হচ্ছে, এখানে বসে গতদিন যেমন কমনলি একটা জিনিস বলি, আইডিয়া পাবে তাহলে। গতদিন দুপুরবেলা বাড়িতে আমি হঠাৎ দিকে পুকুরের মতো জল এরকম করছে। হ্যাঁ, তো মাটি আবার নড়ে না, জল নড়ে। কিন্তু 10 মিনিট সময় যায়নি, টেকনোলজির জন্য কি জানা গেছে, যে আমাদের পূর্বের দেশগুলো, ইন্ডিয়ার যত পূর্বের দেশগুলোতে কি হয়েছে, ভূমিকম্প হয়েছে। তো সাধারণত 7-এর উপরে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাপ গেছে। বিশেষ করে আমাদের যত ইস্টার্ন স্টেট গুলোর মধ্যে দেখা গেছে। মায়ানমার তো পড়েছো তোমরা, ইন্দোনেশিয়া, কিছু কিছু জায়গা। তো এইভাবে টেকনোলজির জন্য আমরা কি হয়েছি, টাচ পেয়েছি। এর থেকে আমরা কি শিখবো জানো? অ্যালার্ট থাকবো আমরা। অ্যালার্ট থাকা, অ্যালার্ট কিভাবে? খালি ভূমিকম্পের জন্য না, টেকনোলজির মাধ্যমে। তোমাদের ক্লাস 8-9 এরকম তোমরা পড়েছিলে যে একটা মেয়ে সমুদ্রের পাড়ে গেছিল, এবং ও আগে স্কুলে পড়াশোনা করেছে যে জলগুলো কমে যায়, সিশোর বুঝো তো, সমুদ্রের পাড় থেকে জল কমে গেলে কি হয়, বাড়ার চান্স থাকে। তো ওর ফ্যামিলি নিয়ে এখান থেকে সরে গেছিল বলে ও বেঁচে গেছে। মনে আছে ঘটনাটা? আশা করি একটুটা। তো এইভাবে কি হয়, টেকনোলজির মাধ্যমে আমরা শিখতে পেরেছি, আর এগুলো জিনিস জানতে পেরেছি যে হ্যাঁ এইরকম ইউজ হয়। আদারওয়াইজ আমাদের বই পড়তে হতো। বই কবে আসতো, কবে ছাপানো হতো, অনেক বছর লাগতো। বই ভালো জিনিস, খুবই ভালো জিনিস, কিন্তু বই ছাপানো, লিখা, সবার মধ্যে স্প্রেড করতে সময় লাগে। আজকে টেকনোলজির মাধ্যমে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ইকোনমিক সিস্টেমটাও, জব কোথায় আছে? কর্ণাটকায় জব আছে। কে সার্চ করছে? শ্রীভূমি থেকে সার্চ করছে। এখানে কি পাস, এখানে হায়ার সেকেন্ডারি পাস, কত 75% অ্যাপ্লাই করেছে একটা ওয়েবসাইট থেকে কর্ণাটকা।
গেছে, জব স্টার্ট করেছে, বুঝেছো, টেকনোলজির মাধ্যমে। তো এটা গ্লোবালাইজ মানে মিল হচ্ছে একসাথে। আর এরপরে তোমরা কি পড়েছো? লিবারেলাইজ। লিবারেল মানে কি জানো? বাংলায় একটা কথা আছে, উদার হওয়া। মানে আমার যে ইকোনমি সেক্টরটা না আগে ক্লোজ ছিল, চারিদিকে বন্ধ ছিল, এখন আমি আস্তে আস্তে আমার ইকোনমিটাকে কি করছি? ওপেন করছি বা দরজা দিচ্ছি, যাতে করে আমার ইকোনমিতে অন্য এসেও প্রয়োজনে ইনভেস্ট করতে পারে এবং আমারও লাভ করতে পারে, ওরও লাভ করতে পারে। দেখো কিভাবে, এই দেখো বলে দিচ্ছি। তোমার বাড়ির ঠিক সামনে একটা দোকান আছে, যেটা পাড়ায় সবাই থাকে। দোকানের মধ্যে কি বিক্রি করা হয়? সাধারণত আমাদের পাড়ায় যে দোকানগুলো থাকে, গ্রোসারির দোকান থাকে, তাই না রে? অল্প অল্প খাওয়া দাওয়া, টুকটাক জিনিস পাওয়া যায়। মনে কর গ্রোসারির দোকান ছিল, একটা রাস্তা, বাকি ক্লোজ, তার একটা। এখন কি হয়েছে, যে দোকান, ওনার 2-3 ছেলে মেয়ে, ওরা বড় হয়েছে, বড় হয়ে বলে, একজন বলেছে যে ঠিক আছে নিচে থাকুক গ্রোসারি, অসুবিধা নাই। বড় মেয়ে বললো আমি এখানে একটা পার্লার দিয়ে দিই। কথা বুঝতে পারছো? আস্তে আস্তে কি হচ্ছে, মার্কেটটা ওপেন হচ্ছে। তো একতলায় গেল গ্রোসারি, 2তলায় পার্লার, 3তলায় 2 নম্বর ছেলে বললো তাহলে আমি একটা জিম দিয়ে দিই উপরে, একই বিল্ডিং। তো বললো আমার পার্লারে তো সাইডে জায়গা থাকে। ও বললো ঠিক আছে, পার্লারের সাইডে যে জায়গা, যে রুম একটা আছে, এখানের মধ্যে তুমি আরেকটা ওইদিকে সাইডে বয়স পার্লার দিয়ে দাও। টাকা বাড়ছে তো না বাড়ছে না? মানুষ আসছে কি আসছে না? রোজগার বাড়ছে কি বাড়ছে না? তো ও যিনি বাবা ছিলেন উনি বললেন ঠিক আছে, আমার দোকান তো বেশ বড় হয়েছে, এখন একটা আমার ছোট ছেলেটা কি করে, বেশি পড়াশোনার ইচ্ছা নাই তার, ওকে ওই দোকানের ঠিক সামনে একটু বাড়িয়ে আইসক্রিমের একটা ছোট পার্লার দিয়ে দেয়। কথা বুঝতে পারছো তো? তো এতে কি হচ্ছে, ওপেন ইকোনমি, ওই যে লিবারেলাইজ ইকোনমিটা কি হচ্ছে, লিবারেল হচ্ছে, বুঝেছো? আগে মানুষ শুধু গ্রোসারির জন্য আসতো, এখন পার্লারের জন্য আসে, জিমের জন্য আসে, এ কি আসে, আইসক্রিমের জন্য। এত কিছু সব বাড়ছে, সুন্দর করে ঠিকঠাক আছে। এখন আরেকটা সিস্টেম হয়ে গেল, যেমন 2000 আমরা 6-7 থেকেই দেখেছি, ওই যে মোবাইলের রিচার্জ, এই রিচার্জ সেই রিচার্জ আছে না। ওরা বললো ঠিক আছে, পুরা বিল্ডিংটা রাত্রেবেলা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত যত ধরনের রিচার্জ ফেসিলিটি আছে সব ধরনের এখানে হবে, চলে আসবে সবাই। এটা কোনো ইয়ে নাই, যে কোনো ফ্লোরে আসলে হবে, সবাই একজন একজন মানুষ রেখে দিল। এইভাবে কি হয়েছে, ইকোনমিটা লিবারেল হয়েছে, এক্সপান্ড হয়েছে। এতে লাভ হয়নি, যে গ্রোসারির দোকান আগে একজন মানুষ থাকতো, ও আরেকজন মানুষ রাখবে, ও কি একলা পারবে নাকি তার পার্লার চালাতে? মানুষ রাখবে। জিম চালাতেও মানুষ রাখবে। ও আইসক্রিমের দোকানে যদি বাড়ে তার লাভ ওইভাবে। আর লাস্টে হলো গিয়ে প্রাইভেটাইজ করে দেওয়া। প্রাইভেটাইজ মানে কি, আগে যতটুক, যেমন ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে আগে যতটুক সমস্ত কিছু ট্যাক্স কাকে দিতে হতো, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হতো। এখন 100টা জিনিস যদি বিক্রি করো, গভর্নমেন্টকে 50 দিতে হতো। বুঝা গেছে? এখন গভর্নমেন্ট বলেছে 100টা জিনিস বিক্রি করো না করো এটা তোমার ব্যাপার, আমাকে তুমি 100 টাকা দিয়ে দেবে। তখন ও সঙ্গে সঙ্গে কি করবে, তার ইকোনমি বাড়িয়ে দেবে। ও বলবে 100 আগে বিক্রি করতাম, এখন 500 বিক্রি করবো। গভর্নমেন্ট খালি কি বলেছে, 100 দেওয়ার জন্য, আর কিছু বলেনি। 100 জায়গায় কি করবে, এখন 500 বিক্রি করবে। ও আলটিমেটলি আগে একটা কাজে লাভ করতো, এটা যদি 501 টাকা লাভ করে, আগে কত টাকা লাভ করতো, 100 টাকা, এখন কত টাকা লাভ করছে, 500 টাকা। আর গভর্নমেন্টকে দিচ্ছে কত? আগে মনে করো তার খুব লাভ হতো না, এখন প্রচন্ড প্রচন্ড লাভ হচ্ছে। তো এইভাবে প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে মার্কেট গুলো, এবং সবাই কি করছে, ব্যক্তিগত মালিকানার দিকে ডেভেলপমেন্ট বেশি করছে। আগে সরকার মালিকানা ছিল, রাশিয়ার মডেল অফ ইকোনমি মনে আছে তো? সমস্ত কিছুর মালিক কে থাকতো আগে? সরকার, স্টেট কন্ট্রোল ইকোনমি, মনে আছে তো? কি ধরনের ইকোনমি? স্টেট কন্ট্রোল ইকোনমি। এখন মালিকানা আস্তে আস্তে বাড়ছে, কি ব্যক্তিগত মালিকানা বাড়ছে। এক্সাম্পল দিয়ে দিই, সঙ্গে সঙ্গে বুঝে নেবে। বলো তো রাশিয়ার কয়েকটা বড় কোম্পানির নাম বলো, যেগুলো ব্যক্তিগত মালিকানা। দেখবে পারবে না বলতে বেশি। রাশিয়ার বড় বড় ব্যক্তিগত মালিকানা বলতে পারবে না, কারণ কি, রাশিয়ার ইকোনমিটা আজ পর্যন্ত কি হয়নি, পুরা ওপেন হয়নি, আজ পর্যন্ত পুরা ওপেন হয়নি লাইক আমেরিকা। কিন্তু যেই বলবে আমেরিকার বড় কয়েকটা কোম্পানির নাম বলে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে। যেমন আমাদের প্রিয় একটা
মানুষ আছে, তার একটা বড় কোম্পানি আছে, নাম শুনেছো তো, টেসলা। আর তো সব ইউজ করছি আমরা কার? আমেরিকার কোম্পানি। মোবাইলে যে ইউজ করো সফটওয়্যার, কার সফটওয়্যার? কিন্তু জি মডেল অফ ইকোনমি চলছে, দেখো হয়তো অ্যান্ড্রয়েড কার? গুগলের, তাই না? মোবাইলের হার্ডওয়্যার কার? অ্যাপলের বেশিরভাগই। তো এইভাবে পৃথিবীর বড় বড় কোম্পানি যারা লিবারালাইজড হয়েছে এবং প্রাইভেটাইজড হয়েছে তাদের কোম্পানির ব্যাপারে আমরা বেশি শুনতে পাচ্ছি, ওয়ারেস যেগুলো লিবারালাইজড হয়নি তাদের কোম্পানি আমরা নামও শুনতে পারি না। কমনলি বলো রাশিয়ার একটা কোম্পানির নাম, পারবে না? দেখ, বলো রাশিয়ার একটা ভালো কোম্পানির নাম, পারবে? কিন্তু কোরিয়ার একটা কোম্পানির নাম বলো, তো বলেই দিয়েছে। কিভাবে? প্রাইভেটাইজড ইকোনমি, তার জন্য। বুঝতে পারছো তো? এই জন্য বলে দিয়েছে। নেক্সট এর টপিক আমরা শেয়ার করব গ্লোবালাইজেশন এনভায়রনমেন্টের উপর কি চাপ আনে, এটাই আজকের শেষ টপিক। গ্লোবালাইজেশনে এনভায়রনমেন্টের কি হয়, এনভায়রনমেন্টের সাথে তার লেনা দেনা কি, বলো? গ্লোবালাইজেশন তো ভালো জিনিস, খারাপ জিনিস অল্প অল্প আছে, এটার এফেক্টও পড়েছে, ইম্প্যাক্ট পড়েছে। এখন বলো গ্লোবালাইজেশনে এনভায়রনমেন্টের সাথে তার কি লেনা দেনা? টেকনোলজি বল, ক্ষতি হবে, পড়েছি না আমরা? বল, আরো বল। টেকনোলজি বাড়লো, এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এই তো আস্তে আস্তে বুঝতে পারছি। দেখো, কমনলি বলা হয় আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে সবাই একটা জিনিস ইউজ করছে, নিজের চেহারাকে জাপানের মতো চেহারা বানানো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, জাপানের মতো মানুষের চেহারা সবাই ভালোবাসছে, এটা পৃথিবীর সবকিছু। তো ওইটা যখন ডেভেলপ করা হচ্ছে, ওইটা যখন একটা মডেল অফ আর্ট, তাই না? মডেল অফ আর্ট, তাই না? যেমন মনে করো, এই তো এইটাই বলতেছিলাম, মনে কর ওয়াটার কালার আছে, অয়েল কালার আছে, আছে না রে? আছে কি নাই? তাছাড়া মনে কর ড্রাই কালারও আছে। এরকম একটা আর্টের নাম হচ্ছে গিয়ে জিবলি। এর তো বুঝে নিয়েছি। এখন যখন তুমি গ্লোবালাইজড ওয়ার্ল্ডে চট করে দেখেছো তোমার কেউ বন্ধু অস্ট্রেলিয়াতে এরকম একটা ফটো রেখেছে, তোমার মাইন্ডে আসে ওই কোথা থেকে রেখেছিস, ও বলেছে এইটা তো এরকম পাওয়া যায়, তুমি সঙ্গে সঙ্গে এটা ইউজ আরম্ভ করেছো। এখন এই ইউজে কি হচ্ছে জানো? গ্লোবালাইজেশনে ঠিক আছে খবর পেয়ে গেছো, কিন্তু এই ইউজে ইলেকট্রিসিটি লাগছে না। এখন তুই বলবি ইলেকট্রিসিটি কি? আগে তো তোর ফোন দেখ, তোর ফোনে এটা অর্ডার দেয়, কত সময় রাখার পরে দেখিস আসে, সঙ্গে সঙ্গে আসে নাকি? তো এটা ব্যাটারি তো খাচ্ছে, তুই তো আবার চার্জে দিবি। তাছাড়া যেখান থেকে ব্যাটারি ইয়ে করছে, ইউজ করছে এনার্জি, তার কিছু ইয়ে নাই। তারপর তো তোর নেটওয়ার্কের যে ইয়ে আছে, ডাটা যেটা আছে, ওইটা তো ইউজ হচ্ছে কিছু না কিছু। হ্যাঁ, যেটা ইউজ হচ্ছে, মানে এটা এমবি কে কি বলা হয়? মেগাবাইট। গুড, শর্ট কোয়েশ্চেন এসে গেল। বিট হচ্ছে সবচেয়ে কম, তারপরে বাইট, তারপরে কিলোবাইট, মেগাবাইট, টেরাবাইট। 8/8 বিটে 1 বাইট, বুঝেছো? এরকম বাড়তে 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 বাড়তে, যেরকম মনে করো 1024 এমবিতে 1 জিবি, টিবি তো বড় হয়ে গেছে, 1 জিবি। এই যে খরচগুলো হচ্ছে, খরচগুলো কে দেবে? এমবির পরে জিবি, তারপরে টিবি, টেরাবাইট। ওই যে খরচগুলো হচ্ছে, বিট বাইট বুঝিস নাকি? ওই যে কিবোর্ডে গিয়ে ডট দিচ্ছিস যে, ওইগুলো দিয়ে দিয়ে বাড়ছে। তো এইগুলো খরচ কে করবে? এগুলো এনভায়রনমেন্টের এফেক্ট আসছে না? তাছাড়া আরো ছাড়, একদম কমন জিনিস বুঝিয়ে দে। যখন গেম খেলিস মোবাইল গরম হয় না? হয় কি না? এফেক্ট আসছে না? আমি বলবি এনভায়রনমেন্টের আবার কি এফেক্ট মাইন্ডে আসছে? তুই যখন গেম খেলছিস, তো গেম খেলার পরে ব্যাটারি কনজিউম হচ্ছে, মোবাইলের যে বিভিন্ন জিপিইউ তার হিট হচ্ছে,
হিট রিলিজ হচ্ছে, সঙ্গে করে মোবাইলে চার্জ লাগছে, চার্জ দেওয়ার জন্য মোবাইলে তো তুমি চট করে প্লাগে দিয়ে দিলে, প্লাগে সুইচ দেওয়ার পরে এই প্লাগ তো গেল থার্মাল এনার্জি। আমাদের দিকে হাইড্রো ইলেকট্রিসিটি কম, কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি বেশি বানানো হয়। ইলেকট্রিসিটি আসবে যখন এনভায়রনমেন্টের ক্ষতি করেই তো আসবে। তো এইভাবে গ্লোবালাইজেশনে কি হচ্ছে, এনভায়রনমেন্টের প্রচন্ড ক্ষতি হচ্ছে, প্রচন্ড। এটা আমি বলে কি বুঝাবো, এনভায়রনমেন্টের ক্ষতি এত হচ্ছে যে আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করি না। আমরা আরো জাপান চেহারা আরেকটা আনবো, একটা এটা হয়নি, এটা ভালো লাগেনি, আরেকটা। তো এইভাবে কি হচ্ছে, এটা প্রচন্ড ভাবে এনভায়রনমেন্টের উপর এফেক্ট আনছে গেল। এখন বলো ইকোনমিক সেক্টরে তো আমরা বুঝলাম ইন্ডাস্ট্রি বাড়লে এনভায়রনমেন্টের উপর পলিউশন হয়, পলিটিক্যাল এনভায়রনমেন্টের উপর কি হতে পারে? ইকোনমি বুঝে নিলে আমি জানি তোমাদের প্রবলেমই হচ্ছে না, পলিটিক্যাল এফেক্ট হতে পারে। গভর্নমেন্ট বললে কি আসে যায়, এটা এনভায়রনমেন্টের কি অসুবিধা হয়? একটা দেশে একটা গভর্নমেন্ট বনলো, আগের গভর্নমেন্টে উঠানো হয়ে গেল, এখন নতুন গভর্নমেন্ট বসে, এনভায়রনমেন্টের কি আসে যায়? দেখ, গভর্নমেন্টকে উঠতে গেলে বাংলাদেশের অবস্থা মনে আছে তো, হাসিনা গভর্নমেন্টকে বার করতে গিয়ে সাধারণ মানুষের মাথা কিভাবে গরম হয়েছে মনে আছে? রাস্তা একদম বাজার হাট সব জ্বালিয়ে পুড়িয়ে হাহাকার অবস্থা করেছে। এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? যে মানুষটার বাস জ্বালিয়েছে, তোমরা বলবে যে না রে এটা তো ইন্স্যুরেন্সে পেয়ে যাবে টাকা, এই কয়েকদিন যতদিন ইন্স্যুরেন্স পাচ্ছে না কি চালাবে, কি খাবে? যে ছোট দোকানের মধ্যে রুটি ভাজা খেতে, রুটি ভাজা, আলু ভাজা, ডিম ভাজা খাওয়া হতো, সেই রুটি ভাজা দোকানটা যে জ্বলে গেল, দোকান পেয়ে যাবে কয়েকদিন পর অবশ্য, কিন্তু ওই কয়েকটা দিন খাবে কি, করবেটা কি? যেমন ছাত্ররা ভাবে যে পরীক্ষার সময় এসেছে, পরীক্ষার সময় আসার ঠিক 15 দিন আগে যদি ভূমিকম্পে স্কুলটা পড়ে যায় তাহলে পরীক্ষাটা দিতে হবে না, কিন্তু লস তো না, খালি তুমি তো পড়ছো না, সঙ্গে তোমার ছোট ভাই বোন ওই স্কুলে আছে, টিচাররাও এখান থেকে রোজগার করে জীবন চলছে, তাই না? লিঙ্ক আছে। ভাবো স্কুলটা পড়ে গেল, মনে করো তোমার গার্জিয়ান ওই স্কুলে জব করছেন, তখন কমন সেন্স না আমাদের মাথায় এসে যায়, রাত্রেবেলা চিন্তা হয় যখন সিলেবাস শেষ হচ্ছে না, যদি ভূমিকম্প দিয়ে স্কুলটা ভেঙে পড়ে যায় তাহলে তো আমার ক্লাস করতে হচ্ছে। সেম কন্ডিশনটা দেখতে মনে হয় বহুত ইজি, কিন্তু এটাকে রিয়েল লাইফে এনভায়রনমেন্টের উপর প্রচন্ড ক্ষতি হয়। গভর্নমেন্ট চেঞ্জ করা মানে বিশাল বড় ব্যাপার। এনভায়রনমেন্টের উপর কতটুকু ক্ষতি হয় আমাদের একদম রিসেন্ট পাস্টে বাংলাদেশ ইস্যুতে আমরা দেখতে পেয়েছি। এখন আসি বাদ বাকি, পলিটিক্যাল বুঝেছো, ইকোনমিক বুঝেছো, সোশিয়াল স্ট্রাকচারও বুঝো। সোসাইটি চেঞ্জ হলে এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট আসবে। যত পরিষ্কার থাকবে তত কি হবে, ভালো সোসাইটি হবে। যত অপরিষ্কার হবে এনভায়রনমেন্টের উপর ক্ষতি করবে আর সোসাইটিরও ডিস্টার্ব হবে। আর কালচার তো বেস্ট আমাদের, আমরা কি করে এখন সব ওয়ান টাইম। আমাদের আগে কি হতো, এটলিস্ট কলমে রিফিল দেওয়া হতো। রিফিল চিনো নাকি তোমরা? মনে হয় চিনো না। রিফিল কলমে লাগানোর জন্য এখন খুব কম আছে। এখন যদি রিফিল লাগানোর সুযোগ থাকে, এতে কি হচ্ছে, এনভায়রনমেন্টের উপর তোমার কালচারটাই কি করছে, এনভায়রনমেন্টের উপর এফেক্ট আছে। তাছাড়া ছোট যখন ছিলি তখন খাতা বেশি নষ্ট করতে, এখন বেশি নষ্ট করিস না দেখিস। ছোট যখন ছিলি তখন বেশি খাতা নষ্ট করতি না, তো কিচ্ছু করিস না, ওইরকম খাতা মনে করে এটা এই জায়গা আছে তো উপরে, এই পেজ শেষ মনে করে দেখ, কিন্তু ক্লাস 4, 5, 6 এর কথা বলছি, তারপরে এই পেজ শেষ। এইভাবে এই যে খাতাটা বানানোর জন্য গাছ কাটা হচ্ছে না, নতুন বুঝিয়ে দিয়েছে। তো এইগুলোতে কি হচ্ছে, এনভায়রনমেন্টের উপর এফেক্ট আসছে। এই চশমাটা ভালো না, আরেকটা চশমা আনতে হবে, এই চশমার কালারটা সুন্দর না, নিলাম চশমাটা লাগালাম, কালারটা নষ্ট হয়ে গেল, ফেলে দিলাম, ওইটা গিয়ে যেখানে পড়লো ওইখানে ক্ষতি হচ্ছে। কালকে একজন একটা ভিডিওর মধ্যে বলছে ওনার বাড়ি কিনেছে নতুন, কিনে ওই বাড়ির মধ্যে সামনে গাছ লাগানোর চেষ্টা করছে, একটু মাটি কুড়ার পরে দেখে ওই যে পাঞ্জাবি তরকা আছে খাও যে, ওইগুলোর প্যাকেট ভর্তি, গাছ লাগাতেই পারছে না। তো এটা কি হচ্ছে, এনভায়রনমেন্টের উপর এফেক্ট হচ্ছে। ওই যে তোরা খাইস চিপসের মতো থাকে যে প্যাকেট, দোকানে গেলি খাইস তো, এগুলো দোকানে গেলি খেলি ফেলে দিই, আমাদের সবাই ওইটাই কি করছে, আমাদের কালচারটা এনভায়রনমেন্টের উপর এফেক্ট আনছে। আর ড্রেসের কথা তো আর বলে লাভ নেই, ড্রেস আমরা চূড়ান্ত ভাবে নষ্ট করি, জুতো চূড়ান্ত ভাবে নষ্ট করি। আগে এগুলো কম হতো, তোমাদের গার্জিয়ানকে আজকে গিয়ে জিজ্ঞেস করবি স্যার এরকম এরকম বলেছেন, সত্যি না মিথ্যা বলো,
তুমি যখন ক্লাস 8 থেকে 9 8 থেকে 9 কি বলছি 1 থেকে 8 এ উঠেছো, কতটা স্কুলের ব্যাগ ছিল? তুই আজকে দেখ কতটা ব্যাগ ইউজ করছিস। তোর বছরে 2টা, আর প্যারেন্টস এর কিন্তু 3 5 6 বছরে ছিল একটা, আরো বেশি হতে পারে। ঠিকই বলেছি, আরো বেশি হতে পারে। আর কনসিকিউটিভলি লাস্ট টপিক বলছি, যেটা খুব ভালো লেগেছে পড়ে আমার, ইন্ডিয়ার সেগমেন্টে চায়নার সেগমেন্টে যদি লক্ষ্য করি 2001 পর্যন্ত মানুষ কিন্তু প্রচন্ড বেশি সাইকেল চালাতো, আজকে যেটা কম চালায়। 2 কিলোমিটার 4 কিলোমিটারে কি হয়, আমাদের কালচারাল ইম্প্যাক্ট হয়, কালচারাল চেঞ্জ হয়, এনভায়রনমেন্টের উপর প্রচন্ড চেঞ্জ হয়েছে। আমার সাইকেল আছে, আগে কেউ এটা চিন্তা করতো না কার সাইকেলটা, এখন চিন্তা করবে ওই মানুষটার গ্রিন কালারের বাইক, আমার লাগবে ব্ল্যাক কালারের। ওর ব্ল্যাক কালারের একটা চাকাওয়ালা বাইক, আমার 3টা চাকাওয়ালা বাইক লাগবে। ওই যে মানসিকতা, এটা কালচার গ্রো হয়েছে আমাদের, ডেভেলপ করে। কতদিন এই শার্ট আর পরবো, এটা আর পরবো না, এটা দেখলে আমার বন্ধুরা বড় খারাপ পায়, এখন নতুন শার্ট লাগে। এইটাই হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট, ক্ষতি। এটা ক্লিয়ার হচ্ছে? এই দেখো এগুলো আর কতবার ইউজ করা হয়, তো ক্ষতি হচ্ছে, চূড়ান্তভাবে ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টের উপর ক্ষতি হয়। তো অলমোস্ট এই চ্যাপ্টার আমরা অনেক ক্লিয়ারলি বুঝেছি। আর বিশেষ কোনো এমন টপিক নাই যে ডিসকাস করব। লাস্টের দিন এটাও ডিসকাস করেছিলাম যে গ্লোবালাইজেশনে কি হয়, বেটার সাইডও আছে, খারাপ দিকও আছে। রিভাইজ করে দিলে ভালো হয়। কোম্পানিজ গুলো বাড়ছে, পলিউশনও বাড়ছে, জবের ফ্যাসিলিটিও পাওয়া যাচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় জব পায়, এর জন্য স্টেবিলিটিও কম থাকে। মানুষ কি করে, মুভ করে, সুইচ বুঝো তো, একটার বদলা আরেকটা, এটা ভালো নেই, ওই জব ভালছে না, ওই জব চেঞ্জ করে খালি। এটা ক্ষতি, এটা ক্ষতি করে, স্টেবিলিটি ক্ষতি হয়। এটা ভালো লাগে না, এটার বদলা এটা। নতুন টপিক আমরা শুরু করব। বলো এই ক্লাসের মধ্যে গ্লোবালাইজেশনে হওয়া 2টা লাভ আর 2টা ক্ষতি, এই ক্লাসে বলো। এই ক্লাসে হওয়া গ্লোবালাইজেশনের 2টা লাভ 2টা ক্ষতি। ইলেকট্রিসিটি এনভায়রনমেন্টের ক্ষতি করছে, তাই না? তো লাভ কি হচ্ছে? গ্লোবালাইজেশনে এই ক্লাসে 2টা লাভ হয়েছে, এই ক্লাসে 2টা ক্ষতি হয়েছে। বলো কি কি? এই ক্লাসের ভিতরে আছে। টেকনোলজির মাধ্যমে হেল্প হচ্ছে, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, এটা গ্লোবালাইজেশনের একটা প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট, আর নাই কোনো প্লাস পয়েন্ট। হ্যাঁ, ও যেটা বলছে টেকনোলজিতে ল্যাপটপ, প্রজেক্টর, স্মার্ট বোর্ড ইউজ হচ্ছে, স্টুডেন্টরা বুঝতে সুবিধা, ইমাজিনেশনটা একটু ক্লিয়ার হচ্ছে, জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে, তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষতিও হচ্ছে। ওই যে খালি যে লাভ না রে, লাভ না। সুইডেনের একটা রিসেন্ট বই, ম্যাগাজিন, যেটা এটা দেখে নিও তোমরা, বুঝবে যে বলেছে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের প্রজেক্টর না দেওয়ার জন্য, 8 এর পরে প্রজেক্টর দিলে বেটার, কারণ তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি অসুবিধা হতে পারে। তো এগুলো এক এক ম্যাগাজিন এক এক সময় আসে, কিছু তো লাভ ক্ষতি। একজন সায়েন্টিস্ট যখন লিখেন কিছু তো বুঝে লিখেন না, তো এতে লাভ ক্ষতি হতে পারে। আর সবসময় স্ক্রিনে থাকলে চশমা লাগার চান্স বেশি, অনেক বেশি। আমাদের সময় হায়ার সেকেন্ডারিতে আমরা মনে হয় পুরো স্কুলে, পুরো কলেজে, পুরো এলাকায়, পাড়া প্রতিবেশী মনে গণলে 10 জন চশমা পাওয়া যেত না। আজকে তো প্রত্যেকটা স্টেপে চশমা পাওয়া যাচ্ছে। জানো চশমা পড়ার পিছনের মূল কারণ কি? রিসেন্ট পাস্টে হওয়া একটা ডিজিজ, যে ডিজিজ গুলো আমাদের খুব বাউন্ড করেছে, কি স্ক্রিনের দিকে আসতে বাউন্ড করেছে, এবং এতে আমাদের চূড়ান্ত প্রবলেম বেড়েছে। খেয়াল করে দেখে নিও আমার কথাটা মিলিয়ে। নেক্সট এর চ্যাপ্টারের উপরে লেখো ডেমোক্রেটিক আপসার্জ এন্ড কোয়ালিশন পলিটিক্স। প্রথম বুঝবো আজকে নেক্সট টপিকে কোয়ালিশন পলিটিক্স। কোয়ালিশন পলিটিক্স আজকে আরেকটা টপিক বুঝবো, যেটা শুনলে ভালো লাগবে তোমাদের। তোমাদের প্রোগ্রাম শেষ না রে, এখন তো খেতে পারো তোমরা।
কবে শেষ হলো? কালকে। আচ্ছা, চলো শুরু করছি। কোয়ালিশন। কোয়ালিশন মানে কি? যখন একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসতে পারে না, তখন কি হয়? দুই তিনটা পলিটিক্যাল পার্টির সাথে সে মার্জ হয় বা যুক্ত হয়, হয়ে পাওয়ারে আসে। তো এইভাবে পাওয়ারটা বজায় রাখার জন্য সে যখন একলা পারে না, বাকিদের সাথে মিলেমিশে কাজ করে, সেটাকেই কোয়ালিশন পলিটিক্স বলা হয়েছে। সাধারণত আমাদের পড়িয়েছি, তোমাদের একটু রিভাইজ করছি। আমাদের ভারতবর্ষের লোকসভায় মিনিমাম সিট কতটা আছে? 543 ধরে নাও। এখন তাহলে বুঝতে সুবিধা হবে। 543, আগে তো এংলো ইন্ডিয়ান ছিলেন, এখন এংলো ইন্ডিয়ান নাই, কিন্তু খেয়াল রাখবে। আগে দুইজন এংলো ইন্ডিয়ান ছিল না, কে নিতেন? রাষ্ট্রপতি। এখন নেন নাকি? নেন না, কিন্তু খেয়াল রাখিস। আরেকটা জিনিস, ছোটবেলা পড়েছিস কিন্তু এংলো ইন্ডিয়ান ব্যাপার, এখন কিন্তু এংলো ইন্ডিয়ান নাই। এই দেখ, 543 অ্যাপ্রক্স নাম্বারের মধ্যে 272 পেতে হয় একটা পলিটিক্যাল পার্টিকে, যদি মেজরিটিতে আসতে হয়। জানিস তো এটা কতর মধ্যে? কত? 543 এর মধ্যে অ্যাপ্রক্স ধরে নে 272 পেতে হয় তার মেজরিটির জন্য। এখন মেজরিটি যদি একটা পলিটিক্যাল পার্টি, ভাব কত, 260 পেয়ে গেল, কতটা বাকি তার পাওয়ার? অ্যাপ্রক্সিমেটলি 12-13 পেয়ে গেলে সে কি করছে? পাওয়ারে এসে যেতে পারছে। এখন ভাব, যে পার্টিটার কাছে 260 ভোট আছে, সে কি করলো? আরেকটা পার্টি, যার পার্টির নাম মনে করো ডি, তার সাথে মিলে গেল। এখন কতটা হয়ে গেছে? 274 হয়ে গেছে ধর অ্যাপ্রক্সিমেটলি। বা আরো দুই একটা পার্টির সাথে আরো 5টা 6টা করে মিলে ও কি করলো? আলটিমেটলি 280 গ্যাদার করে নিল। ওই যে সিস্টেমটা, যাতে করে সে লোকসভায় টিকে থাকতে পারে, পার্লামেন্টে টিকতে পারে। আদারওয়াইজ কি হবে? তার 272 হবে না, কারণ 260 তো ছোট 272 থেকে, তো হবে না। তখন বাকিগুলো পার্টির সাথে সে যদি মার্চ করে, একটা হোক দুইটা হোক, তার বুঝে, তার সিচুয়েশন ওয়াইজ দুইটা হতে পারে। যদি এখন 272 জায়গায় 280 পেয়ে যায়, তো অটোমেটিক্যালি কি হচ্ছে? মেজরিটি হয়ে যাচ্ছে। ভারতবর্ষে এই সিস্টেমটাকে কি বলা হয়েছে? কোয়ালিশন বলা হয়েছে। এবং এই কোয়ালিশন পলিটিক্সটা আমাদের টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত। কারণ আমরা এত বর্তমান সময়ের মতলবী মানুষ, আমরা এক জিনিসের উপর মন যায় না। আমরা কি করি? মনে করো এই একটা পার্টি আছে, একে কতটুকু ভালো লাগে? 70%। বি একটা পার্টি আছে, বি কে কত ভালো লাগে? 2%। এইভাবে আমরা গড়ে গড়ে নিয়ে আমরা আলটিমেটলি কত যাই? আর 100% তো নাই এখন। এখন কোনো জিনিস 100% নাই, 90% হলেই আমাদের যথেষ্ট হয়। মানে মানুষ এখন কি করে? মানুষের এখন নাই, সহ্যের ক্ষমতা কম, প্রচুর কম। এটা বুঝেছিস? সহ্য ক্ষমতা পুরো কমে গেছে, এতে আমাদের লস হয়েছে। কোয়ালিশন বনারই মূল কারণ কি জানো? আরেকটা হচ্ছে, কোন পলিটিক্যাল পার্টি খালি যে মানে ল নাম্বারে এসে গেলেই যে কোয়ালিশন করে তাও না। কেউ 280 পেয়েও তার পাওয়ারটাকে আরো বাড়ানোর জন্য, ভাব এখন 543 এর মধ্যে এখন 350 করার জন্য কি করতে পারে? কোয়ালিশন আসতে পারে। আরো শক্তি চাই তার, যাতে অন্য কোনো পার্টির আন্ডারে তার কাজ করতে না হয়। তো এই কোয়ালিশন পলিটিক্সটা ভারতবর্ষে কবে থেকে শুরু হয়েছে জানো? কোন সময় থেকে কোয়ালিশনের জন্ম হয়েছে? আমরা একজন গভর্নমেন্ট পেয়েছিলাম, মোরারজি দেশাই, মনে আছে? বলো কোন সময়? পড়ানো কিন্তু। মোরারজি দেশাই সরকার এর সময় আমরা দেখেছি কোয়ালিশন পলিটিক্স ভারতবর্ষে ফার্স্ট টাইমের জন্য এসেছে। আমরা কি পেয়েছি? ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার কে ছিলেন? মোরারজি দেশাই। মানে এতদিন সমস্ত প্রাইম মিনিস্টার সব কে ছিলেন? কংগ্রেস পার্টি। আর ভারতবর্ষে প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার কে ছিলেন? মোরারজি দেশাই। এবং মোরারজি দেশাই কিন্তু কংগ্রেস পার্টির না, উনি এমন একটা পার্টির, যেটাকে আমরা কি পার্টি বলতাম আগে? বলতো নাম কি ছিল? জনতা পার্টি। নাম শুনেছো তো? জনতা দল। তো এই জনতা দলের মানুষ হিসাবে উনি কিন্তু একলা পাওয়ারে আসেননি, উনি অন্যান্য পার্টির সাথে মিলে পাওয়ারে কয়েকদিন টিকেছেন। বুঝেছো? অন্যান্য পার্টির সাথে, যেমন এর আগে একটা নাম পড়েছে, বলো তো? ফার্স্ট কোয়ালিশন পার্টি ফেইল টু অ্যাটেইন দ্য গভর্নমেন্ট, পার্টির নামটা কি দেওয়া ছিল?
গ্র্যান্ড অ্যালায়েন্স ফার্স্ট সে অ্যালায়েন্স পার্টি ছিল যেটা পাওয়ারে আসতে পারেনি, তার নামে হচ্ছে গ্র্যান্ড অ্যালায়েন্স। আচ্ছা রে, গ্র্যান্ড অ্যালায়েন্সের সময়ে কংগ্রেসের লিডার কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর সেই গ্র্যান্ড অ্যালায়েন্সের মধ্যে প্রমুখ 2-3 জন লিডারের নাম বলো, পরীক্ষা থাকে কিন্তু। প্রমুখ বুঝে তো, ফেমাস কয়েকজন লিডার, জেপি নারায়ণ আর খালি জেপি নারায়ণ সকালে ওই একজনই লিডার নাকি পুরো অল ইন্ডিয়ায়? অতুল্য ঘোষ আর 2 জন শেষ। গতদিন দেখিয়েছিলাম না 5টা ফটো দিয়ে, লিখে রাখবি না? এই তো পরীক্ষায় বলবি স্যার তো পড়িয়েছেন কিনা জানি না, কিন্তু আমি পড়িয়েছি। আর কে ছিলেন? অতুপতে একটা বলেছে, জেপি নারায়ণ, অতুল্য ঘোষ, আর কে? কুমারস্বামী কামরাজ। 3 জন। আরেকজন বলে দাও। ওই গ্রুপ ফটোর মধ্যে কারা কারা ছিলেন? এসকে পাতিল, বিবি গিরি, পাড়ার কেউ নাম নেবে? পড়িয়েছি, বুঝিস? পুরা লিস্টে ফটো দিয়ে দিয়ে বলেছিলাম আমি ভার্সাস ইন্দিরা গান্ধী, মনে করে দেখ। পুরা ফটো দিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দিয়েছিলাম। আরো সোজা একটা প্রশ্ন করি, তাহলে দেখি আনসার বেরোয় নাকি। কংগ্রেসের কয়েকজন, শুধু কংগ্রেসের কয়েকজন প্রমিনেন্ট লিডারের নাম বলো 1970s এ। শুধু কংগ্রেসের বলে নাও। 1970s এর কয়েকজন প্রমিনেন্ট লিডার কংগ্রেস। নাম মনে হচ্ছে তো? না এটাই কংগ্রেস লিখে দেবো? বাড়িতে উঠতে পড়া ওরা নাই, কতদিন লিখিস নি তোরা? একজনের নাম তোমরা পড়েছ, এস সঞ্জীবা রেড্ডি। এত সময় পরে মনে হয়েছে না রে? এরা প্রমিনেন্ট কিছু লিডার, 4 জনের নাম মনে আমরা করতে পারলাম এটলিস্ট। পরের টপিকে আছি, কোয়ালিশন পলিটিক্স ভারতে আসার কারণ কি? কারণ হচ্ছে এক কথায় কংগ্রেসের মধ্যে ডিভিশন হয়ে যাওয়া, কংগ্রেসের ফল হয়ে যাওয়া। ওই মনে রাখতে পারছিস তো? যদি বলে কংগ্রেস কোয়ালিশন পলিটিক্স ভারতে আসার কারণ কি, প্রথম পয়েন্টে লেখো ফল অফ কংগ্রেস আর ডিভিশন অফ কংগ্রেস। ফল অফ কংগ্রেস, ডিভিশন অফ কংগ্রেস। আচ্ছা, কোয়ালিশন পলিটিক্স আমরা পেয়ে গেছি কি কারণে ডেভেলপ হয়েছে সেই সময়। আরেকটা আমাকে প্রশ্নের উত্তর দাও, কোয়ালিশন পলিটিক্সে সেন্ট্রাল যে পার্টি থাকে তার লাভ হয় না ক্ষতি হয়? মিনসটা হচ্ছে পার্টির কি স্ট্যাটাস আরো শক্তিশালী হয় না দুর্বল হয়? পুরো 9 থেকে পড়ছো কিন্তু কোয়ালিশন পলিটিক্স এর মেরিটস ডিমেরিটস। দুর্বল হয়। আমরা পড়েছি না আনস্টেবল গভর্নমেন্ট, ইনস্টেবিলিটি। আনস্টেবল গভর্নমেন্ট পড়িনি? কোয়ালিশন গভর্নমেন্টের কি খারাপ দিক হচ্ছে আনস্টেবল গভর্নমেন্ট, ভালো না গভর্নমেন্টটা। কেন? অনেক সময় কি হয় পার্টি বাকি, ওই যেমন এই দেখো এ পাওয়ারে আছে মোটামুটি অনেক ভোট নিয়ে, বাকি যদি এরা বলে যে পার্টি সব ইয়ে করে দেবো, নিয়ে নেব, বিনিময়ে কিছু না দিলে বা আমরা যদি যেটা পাওয়ার সেটা পাই না, তো সঙ্গে সঙ্গে কি হচ্ছে আবার সে 260-তে এসে গেলে মিনিমাম নাম্বার থেকে কমে যাচ্ছে, ফল হয়ে যাচ্ছে তা। আজকের লাস্ট টপিক হচ্ছে গিয়ে 1989-এ
1989-এ বহুতবার প্রশ্ন থাকে, 1989-এ ভারতবর্ষের কোয়ালিশনের লিডার কে ছিলেন? বহুতবার আসে। 1989-এ ভারতবর্ষে কোয়ালিশন দলের লিডার কে ছিলেন? খুবই জনপ্রিয় লিডার, তার জন্য বলছি প্রশ্ন। এই শুরু হলো নাম, এই আরেকটা নাম পড়লো, বিশ্বনাথ প্রতাপ সিং। বিশ্বনাথ প্রতাপ সিং হচ্ছেন গিয়ে সেই সময়ের সবচেয়ে ফেমাস কোয়ালিশন পলিটিক্যাল লিডার। আরেকটাই চ্যাপ্টার আছে, নেক্সট দিন পড়িয়ে দেব। বলো ভারতবর্ষের সবচেয়ে প্রেজেন্টলি একটা কোয়ালিশন পার্টির নাম, সবচেয়ে নামি একটা কোয়ালিশন পার্টির নাম, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। আর 2004-এ একটা পার্টি 2009 পর্যন্ত আমরা রাজত্ব করতে দেখেছি, মানে ডাবল টার্মে, 4 থেকে 9, 9 থেকে 14, প্রায় 10 বছর রাজত্ব করেছে। সেই পার্টির নাম কি ছিল? ইউপিএ, ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। আর এইগুলোই হচ্ছে কি আজকে, এই জন্যই পড়ছি আমরা কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট আজকের বাস্তব, সবাই কোয়ালিশনের উপর বেস করি।